আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিও সিরিজটি দেখার জন্য। আপনারা যারা এই চ্যানেলটি নিয়মিত ভিজিট করে থাকেন তারা জানেন যে আমি ফিন্যান্সিয়াল মার্কেটে ট্রেড করার জন্য বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স, বিশেষ করে ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন ধরনের ধারণা দিয়ে থাকি। আজকে তার 45 নম্বর ভিডিও, দ্যাট মিনস এর আগে আরও 44 মানে আরও 44টি ভিডিও রয়েছে। তো আপনারা যদি সেই পূর্ববর্তী ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে আসতে পারেন, কারণ সেখানে আমি অনেক বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওটা মূলত আমি দেখানোর চেষ্টা করব যে আমি যে টিপস এবং ট্রিক্সগুলো আপনাদেরকে শিখিয়েছি বা টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা আপনাদেরকে শিখিয়েছি, সেটা যে শুধুমাত্র ফরেক্স মার্কেটে কাজ করে তা না, এটা অন্য মার্কেটেও, যেমন একটা ভোলাটাইল মার্কেট আমরা সবাই জানি যে ক্রিপ্টো মার্কেট, সেই ক্রিপ্টো মার্কেটের অন্যতম একটা ইনস্ট্রুমেন্ট যেটা বিটকয়েন, আপনারা সবাই এর নাম শুনেছেন যারা অ্যাকচুয়ালি ট্রেড করেন। তো এই বিটকয়েনেও যে আমাদের শেখানো টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে সেটা আপনাদের কাছে আমি দেখানোর চেষ্টা করব। এই জন্য আমি এইটার নাম দিয়েছি আজকে যে বিটকয়েন প্রাইস কি আমাদের শেখানো টেকনিক্যাল অ্যানালাইসিস পথ মেনে চলছে কি না, এবং সামনে কি হতে পারে বিটকয়েন প্রাইসের টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে, সেগুলো আমি এখানে আলোকপাত করার চেষ্টা করব। এবং কিছু ইম্পর্টেন্ট টপিক বিটকয়েনের সাথে রিলেটেড লাইক ডেথ ক্রস এবং উইক অফ প্রাইস সাইকেল, এটা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো যে বিটকয়েন কি আমাদের শেখানো টেকনিক্যাল অ্যানালাইসিস মেনে চলেছে কি চলে নাই। তো সেটার জন্য আমি একটা বেসিক যে জিনিস আপনাদেরকে আমি প্রথমেই শিখিয়েছিলাম সেটি হলো মার্কেট ডাইভারজেন্স। ডাইভারজেন্স জিনিসটাকে একটু মনে করাই দিতে চাই। ডাইভারজেন্সটা কিছুই না, মার্কেটের যে প্রাইসটা মুভ করছে, মনে করেন একটা আপার ট্রেন্ডে একটা প্রাইস মুভ করে উপরের দিকে যাচ্ছে, কিন্তু আমরা যদি কোনো এক সময় দেখি যে তার সাথে তার কোরিলেটেড যে ইন্ডিকেটার রয়েছে, যেমন যে কোনো ধরনের আমরা এখানে ইন্ডিকেটার ইউজ করতে পারি, RSI, ম্যাকডি, স্টোকাস্টিক, এটা আমার পুরো একটা ভিডিও রয়েছে ডাইভারজেন্স নিয়ে, আপনারা সেটা দেখে আসতে পারেন। বাট আমি জাস্ট সামারি করে বলছি, যদি প্রাইসের সাথে মার্কেটের ইন্ডিকেটারের একটা কনফ্লিক্ট দেখা যায়, তার মানে মার্কেটে প্রাইস যেদিকে যাচ্ছিলো, মনে করেন প্রাইসের উপরের দিকে যাচ্ছিল কিন্তু ইন্ডিকেটারটা নিচের দিকে যাচ্ছে। আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন, এটা হলো হাই, এটা হলো হায়ার হাই, বাট ইন্ডিকেটর এটা হায়ার হাই না শো করে এটা কিন্তু লোয়ার হাই শো করছে, তার মানে মার্কেটে একটা কনফ্লিক্ট ইন্টারেস্ট তৈরি হচ্ছে। এই যে সিচুয়েশনটাকেই বলা হয় ডাইভারজেন্স, এবং বিশেষ করে এই ডাইভারজেন্সকে বলা হয় বেয়ারিশ ডাইভারজেন্স। কেননা এই ডাইভারজেন্সের পরে বেয়ারিশ মুভমেন্ট স্টার্ট হওয়ার পসিবিলিটি থাকে। তো মার্কেট ডাইভারজেন্স নিয়ে আমার পুরো একটা ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট এখানে আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিলাম যারা ডাইভারজেন্স সম্পর্কে আইডিয়া নেই ভিডিওটি দেখার আগে। তো এখন আসেন মার্কেটে যাই, আমরা মার্কেট বলতে আমরা বিটকয়েনে যাই। বিটকয়েনের যে প্রাইস চার্টটা রয়েছে এটা হলো বিটকয়েনের প্রাইস চার্ট। আপনারা যদি আমার ফেসবুক পেজে থাকেন তাহলে দেখবেন যে আমি এরকম একটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, খুব সম্ভবত এরকম একটা পেজ আপনাদের, এরকম একটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা এই পোস্টের উপর ভিত্তি করেই বানাচ্ছি, কারণ অনেকে আমাকে বিটকয়েন সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে কী হতে পারে বা এটা নিয়ে আমার অ্যানালাইসিস কি, আসলে কি এটা টেকনিক্যাল অ্যানালাইসিস মেনে চলছে কিনা। সো সেজন্য আমি এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি। তো এটা হলো আমার বিটকয়েনের চার্ট। অ্যাকচুয়ালি আমি খুব ইম্পর্টেন্ট চার্ট আপনাদেরকে শো করছি, আপনারা জাস্ট এটাকে ব্লাইন্ডলি ফলো করবেন না। আমি আমার অ্যানালাইসিস কী করে করি সেটা আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি, দেখায় এটা বোঝানোর চেষ্টা করছি যে যদি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন তাহলে সেটা শুধুমাত্র ফরেক্স মার্কেট না, সেটা স্টক মার্কেট কিংবা ক্রিপ্টো মার্কেট বা রিয়েল এস্টেট, যে কোনো জায়গায় আপনারা এই প্রাইসের একই প্যাটার্নগুলোকে কিন্তু ফলো করে বিভিন্ন ধরনের ট্রেড নিতে পারেন। তো প্রথমে দেখেন, আপনাদেরকে যে আমি মার্কেট ডাইভারজেন্স শিখিয়েছিলাম সেই জিনিসটা আপনারা এই চার্টের মধ্যে দেখতে পারেন কি না। এই চার্টে যদি আপনারা একটু তাকায় দেখেন ফার্স্টে, তাহলে এখানে দেখতে পাবেন যে দুটা লাইন দেওয়া আছে, একটা হলো গ্রিন লাইন, একটা হলো এখানে ব্লু লাইন, ডিপ ব্লু লাইন। তো এই দুই জায়গাতে কিন্তু মার্কেটের ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছিল। তো প্রথমে আসেন যে মনে করেন আমরা জানি না যে মার্কেটের অবস্থা কি, এরকম করে এরকম একটা জায়গায় ছিল যে ডাইভারজেন্স ক্রিয়েট হওয়ার আগে, তখন তো মার্কেট উপরের দিকে যাচ্ছিল বিটকয়েনের মার্কেট, তাই না? তো আমরা যখন দেখলাম যে বিটকয়েনের প্রাইস হুড় করে উপরের দিকে যাচ্ছে, তখন আমরা করেছি কি, যে প্রাইস মনে করেন 60,000-এর কাছাকাছি আছে, তখন আমরা কেনার জন্য হাপিত্তেশ করতেছি যে আমি কেন কিনলাম না আগে। আপনার কাছে অপরচুনিটি চলে গেছে, তার মানে এরকম না যে আপনার কাছে অপরচুনিটি আবার আসবে না। তো এই সময় অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যখন 55 বা 50 দাম ছিল বা 60,000-এর কাছাকাছি বিটকয়েনের প্রাইস ছিল একটা বিটকয়েনের দাম, তখন আমি বলেছিলাম যে একটু ধৈর্য ধরেন, আপনারা রিট্রেস পাবেন মার্কেটে, এটা মার্কেটের নিয়ম, আপনাদেরকে একটা রিট্রেস দিয়ে যাবেই। হয় সে কি করবে, কনসোলিডেট জোনে যাবে, অথবা সে নিচের দিকে নেমে আসবে। তো এইটাকে আমাদের ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আমরা যদি আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে না পারি, এটা যে উপরের দিকে যাচ্ছে, আমি যদি সেই টপে ধরার চেষ্টা করি বিটকয়েনকে, তাহলে আমি
হয়তো প্রফিট করতে পারবো, হয়তো যারা টপ থেকে কিনে যায় তারাও কিন্তু প্রফিট করতে পারে, কিন্তু তারা হয়তো ঠিক টাইমে এক্সিট নিতে পারে না, কারণ যারা লোভের বশবর্তী হয়ে এন্ট্রি করে তারা কিন্তু লোভটাকে কন্ট্রোল না করতে পেরে ঠিক মুহূর্তে এক্সিট করে আসতে পারে না। তো ঠিক মতো লোভটাকে কন্ট্রোল করে আবার ফেয়ারটাকেও কন্ট্রোল করে মার্কেটে ঢোকা এবং বের হয়ে আসায় কিন্তু আপনাকে হেল্প করতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস। আর আমার এই 44টা ভিডিওতে যেহেতু আপনাদেরকে আমি অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস শিখিয়েছি, তাহলে আপনারা দেখবেন যে ওই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো কাজে লাগাই কিন্তু আপনারা সেই জিনিসগুলোকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারতেন মার্কেট প্রেডিক্ট করাতে। তো দেখেন এইরকম একটা জায়গায় যখন প্রাইস উপরের দিকে স্ট্রংভাবে উঠে যাচ্ছে, আমরা সবাই জানি, আমি একসাথে যাচ্ছি যাতে আপনারা সবাই বুঝতে পারেন, যেটা একটা স্ট্রং বুল ট্রেন্ডে রয়েছে। আর স্ট্রং বুল ট্রেন্ডে থাকা মানে হলো যে আমাকে দেখতে হবে যে এই বুল ট্রেন্ডটা আমাকে কখন রিটেস্ট দেয়। যখন আপনাকে রিটেস্ট দিয়ে একটু নিচের দিকে নেমে আসবে, আপনি যদি ওই বুল রানের দিকে থাকতে চান তাহলে রিটেস্ট থেকে আপনাকে ট্রেড নিতে হবে, নট মার্কেটের চূড়া থেকে। তো রিটেস্ট যখন পাবেন তখন সেখান থেকে ট্রেড নেবেন, এবং আমি এরকম একটা জায়গা থেকে ট্রেডও নিয়েছি। কখন ট্রেড নিয়েছি আপনাদেরকে সেটা আমি দেখাবো। তো ফার্স্টে যখন মার্কেট এভাবে উপরের দিকে যাচ্ছে তখন আমি চিন্তা করছি যে আচ্ছা একটু আমাকে রিটেস্ট দিকে, একটু আমাকে রিটেস্ট দিক। আমি রিটেস্ট পেয়েছি, ঠিক আছে, বাট রিটেস্টের কনফার্মেশনটা আমি কখন পেয়েছি দেখেন, পরবর্তীতে যদি আমি চার্টে যাই, এই পরের পোর্শনটাকে আমি যেটাকে জাস্ট একটু করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন একটু আগে আপনাদেরকে যেটা শিখালাম যে এইটা একটা হাই ছিল, এটা রিটেস্ট করে নিচের দিকে নেমে আসছিল, এখানে একটা দেখেন বুলিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে। এক নম্বর জিনিস যেটা ফার্স্টটা খেয়াল করেন, এই যেটা নিচের দিকে রিটেস্ট করে চলে আসছে। আমি বলেছিলাম যে যদি আপনার এরকম হয় যে আপনি এই মার্কেটে বুলিশ মার্কেটে আপনি বুল ট্রেড নিতে চান, অর্থাৎ আপনি এখানে বাই করতে চান, তাহলে আপনার ফার্স্ট কাজ কী হবে? আমরা জানি যে ফিবোনাচি দিয়ে আমরা কী করে ট্রেড করি, আমরা এখানে ফিবোনাচি টুল দিয়ে একদম লো পয়েন্ট থেকে হাই পয়েন্টে আমরা একটা ফিবোনাচি টুল আঁকি, তারপর আমরা দেখি যে কোথায় এই ফিবোনাচি লেভেলে এখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে কিনা। তো আপনারা যদি এই জায়গাটা লক্ষ্য করে দেখেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই জায়গাটা যদি একটু ফোকাস করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে এই 50 ফিবোনাচি লেভেলের কাছাকাছি এসে কিন্তু একটা 50 এবং এই 38.2তে আপনার এখানে একটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল। তাহলে আপনাদেরকে কিন্তু আমি শিখেছিলাম যে ফিবোনাচিতে যদি একটা রিটেস্ট করে তার মেজর সাপোর্টের কাছে আসে, অর্থাৎ 38 বা 50-র কাছাকাছি আসে, এবং সেখানে এসে যদি আমি কি পাই, একটা এনগালফিং প্যাটার্ন পাই, অর্থাৎ বুলিশ দিকে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন পাই, যদি আমার সেন্টিমেন্টটা থাকে যে আমি বুলিশ ওই মার্কেটে প্লে করব, তাহলে কিন্তু আমি এখান থেকে সুন্দর একটা ট্রেড নিতে পারতাম, এখান থেকে ট্রেড ওপেন করতে পারতাম। যদি আমি বুলিশ ইনগালফিং প্যাটার্নটা ক্রিয়েট হওয়ার পরে আমি যদি এখানে ট্রেড ওপেন করতাম, একটু বড় করে নিই, যদি এরকমের জায়গায় থাকতাম আমি, যে মনে করেন আমি এখান থেকে যদি আমি বুল ট্রেডটা নিতাম, তাহলে এখান থেকে আমি বাই নিতাম, আমার স্টপ লসের নিচের দিকে থাকতো, আর উপরের দিকে কিন্তু আমার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু আমি ধরে নিচ্ছি যে এটা একটা মার্কেট বুলিশ কন্ডিশনে রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা ধৈর্য সহকারে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়েও কিন্তু বাই ট্রেড নিতে পারতেন, ঠিক আছে। এবার দেখেন যখন এই হায়ার হাইটা ক্রিয়েট হলো, তখন যদি আপনারা চার্টের দিকে খেয়াল করে দেখেন, চার্টে কিন্তু হায়ার হাইট ক্রিয়েট হয় না ইন্ডিকেটার, এটা হলো আমার RSI ইন্ডিকেটার। এইখানে এই যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন, আমি যখন প্রথম দুটা চূড়া যোগ করলাম বা পিক যোগ করলাম, এখানে দেখতে পাচ্ছি এই দুটা পিক কিন্তু নিচের দিকে, তার মানে এটা উপরের দিকে গেলেও ইন্ডিকেটার কিন্তু নিচের দিকে গেছে, তাহলে মার্কেটে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়েছে বা মার্কেটে একটা ডাইভারজেন্স তৈরি হয়েছে। তো এরকম ডাইভারজেন্স যখন তৈরি হয় তখন দুইটা ঘটনা ঘটতে পারে, যেটা আপনাদেরকে আমি আগে শিখিয়েছিলাম, যে বুল ট্রেন্ডটা ছিল সেটা স্টপ হয়ে যেতে পারে, মানে সেটার রানটা কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিতে পারে বা কনসলিডেশন জোনের মধ্যে যেতে পারে, অথবা মার্কেটটা দিক চেঞ্জ করে বেয়ারিশ ডাইভারজেন্স ফলো করে সেটা নিচের দিকে নেমে আসতে পারে। তাহলে প্রথমে আমি যখন এরকম একটা ইন্ডিকেশন পেলাম, তখন আমি বুঝতে পারলাম যে বুল রানটা কিন্তু থেমে যেতে পারে। কিন্তু দেখেন মার্কেট কী করলো, কিছুটা রিটেস্ট করে আসলো, রিটেস্ট করে আবার উপরের দিকে গেছে। এইখানে যে বুলিশ ইনগালফিং প্যাটার্নটা তৈরি হয়েছিল বা প্যারালাল বার প্যাটার্নটা তৈরি হয়েছিল, এখানে কিন্তু আমি বাই ট্রেড নিই নাই। কেন বাই ট্রেড নিই নাই তার কারণটা আমি ব্যাখ্যা করছি, যে যেহেতু আমি এখানে একটা ডাইভারজেন্স পেয়েছিলাম, এই জন্য আমি এখান থেকে ট্রেডটা নিয়ে নেই। আমি মনে করছিলাম যে মার্কেট হয়তো কনসলিডেশন জোনের মধ্যে যাবে, আর যদি কনসলিডেশন জোনের মধ্যে যায় তাহলে এটা যদি টপ হয় বা এটা যদি আপনার একটা লেভেল হয় যেটা ভাঙতে কষ্ট করতে হবে অনেক, তাহলে কিন্তু আমার রিস্ক রিওয়ার্ড রেশিওটা তো বেশি না, এই জন্য আমি এখান থেকে বাই ট্রেড নিই নাই। বরং আমি ওয়েট করছিলাম দেখি মার্কেট কনসলিডেশন জোনে থাকে নাকি মার্কেট আবার সে বুল লাইনের দিকে চলে যায়। যদি বুল লাইনের দিকে চলে যেত তাহলে আমি আবার সেই রিটেস্ট থেকে আমি মার্কেটে এন্টার করতাম। তো আমি ওয়েট করছিলাম, আবার নতুন একটা ছোট হাই তৈরি হলো, এই হাই থেকে দেখেন এই হাই উপরে, কিন্তু দেখেন এই হাই থেকে এই হাই উপরে হলেও ইন্ডিকেটারে কিন্তু এই হাই থেকে এই হাই নিচের দিকে, এই যে এটা হলো এই হাইটা যেটা এটার সাথে রিলেটেড, এবং এই হাইটা কিন্তু একটু নিচের দিকে, ক্লিয়ার ডাইভারজেন্স না হলেও এখানে কিন্তু একটা মার্কেটে ডাইভারজেন্স ক্রিয়েট হলো। তার মানে আমি পরপর দুইটা হায়ার হাইয়ে মার্কেট থেকে ডাইভারজেন্সের ইন্ডিকেশন পেলাম। তো এরকম একটা ইন্ডিকেশন পাওয়া মানে হলো মার্কেট হয় কনসলিডেশন জোনের মধ্যে প্রবেশ করবে, অথবা সেটা হলো আপনার ডাউন ট্রেন্ডের দিকে যেতে পারে। তো মার্কেট যখন রিটেস্ট করে নিচের দিকে নেমে আসলো, তো এরকম একটা জায়গায় একটা হারমোনিক প্যাটার্ন তৈরি হয়েছে। আমি জানি যে আপনারা অনেকে হারমোনিক প্যাটার্ন নিয়ে খুবই এক্সাইটেড, আমি আপনাদেরকে হারমোনিক প্যাটার্ন নিয়ে
বিস্তর ভিডিও দেখাবো, কিন্তু হারমোনিক প্যাটার্নটা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে এবং হারমোনিক প্যাটার্নটা সাধারণত কনসোলিডেটেড মার্কেটে ভালো কাজ করে। তো মার্কেটে যখন এরকম সিচুয়েশন আসবে আমি একদম রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে আপনাদেরকে ওইগুলো বোঝানোর চেষ্টা করব। বাট আমি খুব তাড়াতাড়ি হারমোনিক প্যাটার্ন নিয়ে ভিডিও বানাবো। আমি কেন বানাচ্ছি না, কারণ আমি একটা নির্দিষ্ট সাইকেল আমার ঠিক করা আছে যে আমি আগে বেসিক জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করব। যখন আপনারা বেসিক আইডিয়াকে ধরে আপনারা যখন ট্রেডিং করতে পারবেন, আগে সব কিছু আপনাকে জানতে হবে না, সব কিছুই যে আপনাকে প্রথম থেকে জানতে হবে তা না। আগে একটা জিনিসের মাস্টার হন, একটা জিনিসকে আগে ভালো করে আয়ত্ত করেন, দেন আপনারা অন্য কিছু নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আমি প্রথমে আপনাদেরকে ট্রেন্ডি মার্কেট শেখাচ্ছি, ট্রেন্ডি মার্কেটে কী করে ট্রেড নিতে হয়, দেন আমি আপনাদেরকে কনসোলিডেটেড মার্কেটে কী করে ট্রেড নিতে হয়। কারণ আমি বলেছি আপনাদেরকে, যখন আমি ইন্ডিকেটরগুলো আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যে আপনাদেরকে জানতে হবে যে মুভিং এভারেজ ক্রসওভার কোথায় কাজ করে, ট্রেন্ডি মার্কেটে ভালো কাজ করে। তো ট্রেন্ডি মার্কেটের জন্য কিন্তু আপনি আস্তে আস্তে করে একটা একটা করে উইপন পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে মার্কেট তো সবসময় ট্রেন্ডি থাকে না, মার্কেট তো কনসোলিডেশন জোনের মধ্যে থাকে। ওই কনসোলিডেশন মার্কেটে কী করে আপনি প্যাটার্ন ট্রেডিং করতে পারেন সেটা আপনাদেরকে শিখাবো। তো এইখানে দেখেন, এখানে একটা সাইফার প্যাটার্ন তৈরি হচ্ছে। আমি যেহেতু আপনাদেরকে সাইফার প্যাটার্ন শিখাইনি, এই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না, শুধু এইটুকু বলছি যখন হারমোনিক প্যাটার্ন তৈরি হয় এর মানে হলো মার্কেট কনসোলিডেশন জোনে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। কারণ আমরা জানি যে হারমোনিক প্যাটার্ন ভালো কাজ করে হলো কনসোলিডেশন মার্কেটে। কেন দেখেন, যদি আপনি ধরেন যে একটা ট্রেন্ডি মার্কেটে রয়েছে, কি করতে করতে যায় সেটা হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করতে করতে যায়। কিন্তু হারমোনিক প্যাটার্ন যখন ক্রিয়েট হয় তখন কিন্তু এই দেখেন, এই যে লোটা ছিল, এই লো থেকে কিন্তু এই লোটা নিচে। তো এই লো থেকে এই লো নিচে মানে হলো ওই যে একটা বুলিশ ট্রেন্ড ছিল উপরের দিকে বুল করতে করতে যাচ্ছিল, অর্থাৎ হায়ার হাই এবং হায়ার লো তৈরি করতে করতে যাচ্ছিল, সেটা কিন্তু ব্রেক হয়ে গেল। হারমোনিক প্যাটার্ন তখনই ক্রিয়েট হয় যখন এই লো থেকে এই লোটা নিচের দিকে আসতেছে। তার মানে আমি একটা ইন্ডিকেশন পেলাম যে এখানে একটা সাইফার প্যাটার্ন তৈরি হয়েছে। তো সাইফার প্যাটার্ন যখন তৈরি হয় তখন মার্কেট, আমি আপনাদেরকে আগেও বললাম, বা যখন এরকম হারমোনিক প্যাটার্ন তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলবো 80% ক্ষেত্রে মার্কেট কিন্তু কনসোলিডেশন জোনের মধ্যে চলে যায় অথবা রিভার্স করে ব্যাক করে আসে। তাহলে এখানে দেখেন আপনি কতগুলো ইন্ডিকেশন পেলেন, দুইটা ডাইভারজেন্স পেলেন। এক নম্বর হলো গ্রিন ডাইভারজেন্স, দুই নম্বর হলো ব্লু ডাইভারজেন্স, আর তিন নম্বর হলো সাইফার প্যাটার্ন। তো আমি যখন পার্সোনালি মার্কেটে এই সাইফার প্যাটার্নটা পেয়ে গেলাম তখন আমি মোটামুটি শিওর যে মার্কেট এখন কনসোলিডেশন জোনের মধ্যে ঢুকে গেছে। সো এখান থেকে আমি আর বাই অপরচুনিটি খুঁজবো না। যদি বাই অপরচুনিটি খুঁজেও থাকি তাহলেও আমার টার্গেট হবে এই যে আমি যখন প্যাটার্ন ট্রেড করি সেই প্যাটার্ন ট্রেডের টার্গেট, অর্থাৎ প্যাটার্ন ট্রেডের টার্গেট হয়, আপনার মনে করেন এটা যদি আমার সাইফার প্যাটার্ন হয় তাহলে সবসময় আমার টেক প্রফিট হয় এরকম 38.2 জোনে। তো এখান থেকে যদি আপনি লোয়ার টাইম ফ্রেম থেকে দেখে এখানে যদি আপনি শর্ট টার্ম ট্রেডও করতে চান তাহলে আপনার এখান থেকে টেক প্রফিট নিয়ে বের হয়ে আসা উচিত, মানে 38.2-তে। তো যেহেতু আমি সাইফার প্যাটার্ন এখন শিখাইনি, সো সেটা নিয়ে আলোচনা করছি না। বাট সাইফার প্যাটার্নটা আমি এখানে এই জন্য উল্লেখ করলাম যে এটা হলো আরেকটা ইন্ডিকেশন যে মার্কেট এখন কনসোলিডেশন জোন কিংবা দিক পরিবর্তন করতে পারে। এবং ফাইনাল একটা ইন্ডিকেশন আমি মার্কেট থেকে কখন পেলাম, যদি আপনার এই যে একটা জোন এখানে আমার আইডেন্টিফাই করা আছে যে এই যে তিনটা ক্যান্ডেল, যে তিনটা ক্যান্ডেলটা একটা সুন্দর কনফ্লুয়েন্স দিয়েছে কার সাথে, ওই যে আমার টেক প্রফিট জোন, যে টেক প্রফিট জোনটা আমার সাইফার প্যাটার্নের জন্য ছিল, প্লাস এই তিনটা ক্যান্ডেলের সংমিশ্রণকে আমরা কি বলে থাকি। এটা হলো, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে যারা যারা এই ভিডিওটা দেখছেন, আমি এটার অ্যান্সার বলবো না কারণ এটা আমি বহুতবার আপনাদেরকে শিখিয়েছি। এই তিনটা ক্যান্ডেলের সমন্বয়ে যে প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে সেই প্যাটার্নের নামটা আপনারা আমার কমেন্ট বক্সে লেখেন। এই প্যাটার্নটা যখন ক্রিয়েট হয় তখন আমরা জানি যে এখানে কি হয়, মার্কেট নিচের দিকে যেতে পারে। তাহলে মার্কেটে আমি অনেকগুলো ইন্ডিকেশন পেলাম যে মার্কেট নিচের দিকে যেতে পারে। আমি আবার প্রথম থেকে সামারাইজ করে বলি যে প্রথম একটা ইন্ডিকেশন পেলাম যে এখানে মার্কেট ডাইভারজেন্স ক্রিয়েট হলো, দুইটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছিল বড় বড়, একটা তো এখানে আপনি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন আমি ঢাকায় রেখেছি, তারপরেও সাইফার প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল এবং তারপরে লাস্টে এখানে এসে একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিয়েছে। তো এতগুলো ইন্ডিকেশন দেওয়ার পরেও যারা 55 বা 60 থেকে বিটকয়েন কিনেছেন তার মানে হলো আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস কিছু জানেনই না, বা আপনারা কারো টেকনিক্যাল অ্যানালাইসিস ব্লাইন্ডলি ফলো করেছেন। আমি কিছু না, আমি অ্যাকচুয়ালি অনেক ফেসবুক পেজ ফলো করি যারা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে থাকে, অনেক ফরেক্স গুরু না, ঠিক বলবো যে কী বলবো আর কি, ক্রিপ্টো ট্রেডার আছে, তারা হরদম আপনার বিভিন্ন ধরনের অ্যানালাইসিস শেয়ার করছে, বাট তাদের অ্যানালাইসিস দিকে তাকালে আপনার মাথা ঘুরে যাবে। কেন ঘুরে যাবে? যে সেখানে কমপক্ষে 5টা ইন্ডিকেটর বসানো আছে এবং সেখানে প্রাইস অ্যাকশন তো দূরের কথা, তারা বলে যে তারা প্রাইস অ্যাকশন ট্রেডিং করছে, বাট তারা কিন্তু প্রাইস অ্যাকশনের ধারে কাছে দিয়েও জানে না। তো সেরকম ট্রেডারের কাছ থেকে দূরে থেকে আপনারা নিজেরাই টেকনিক্যাল অ্যানালাইসিস করে এবং নিজেরাই বুদ্ধি কাটায় শেখার চেষ্টা করেন যে আসলে মার্কেট কন্ডিশন কোন দিকে যেতে পারে। এবং এই যে আমি জিনিসগুলো ইউজ করলাম, শুধুমাত্র এই সাইফার প্যাটার্নটা যদি আমি বাদ দিই, বাকি সব কিছু কিন্তু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বলেন, এই সব কিছু কিন্তু আমি আপনাদেরকে এই বাকি যে 44টা ভিডিও আছে আমার পূর্ববর্তী, সেগুলোতে বারবার আলোচনা করেছি, বারবার অ্যানালাইসিস করে দেখিয়েছি। এই যে কেস স্টাডি আমি দেখাচ্ছি বিটকয়েনে, এটা আমার উদ্দেশ্য হলো যে মার্কেটে কাজ করে এই জিনিস
জিনিসগুলো অনেকে বিলিভ করতে চায় না যে আসলেই কি বুলিশ এনগেলফিং প্যাটার্ন বা সাইফার প্যাটার্ন বা এরকম ডাইভারজেন্স মার্কেটে কাজ করে। আপনারা তো প্রমাণ পাচ্ছেন যে চোখের সামনে আপনার মার্কেটে এই জিনিসগুলো কাজ করছে। তো যখন আমি এরকম ইন্ডিকেশন পেলাম তখন আমি বুঝতে পারলাম যে মার্কেট নিচের দিকে যেতে পারে, তখন আমি একটা বিগ রিট্রেসমেন্টের জন্য ওয়েট করছিলাম। এটা গেলো আমার টেকনিক্যাল সাইড। যদি আপনারা ফান্ডামেন্টাল সাইড এখানে অ্যাড করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে এলন মাস্কের টুইটের অনেক বড় ইফেক্ট রয়েছে, যেটা আমরা সবাই জানি যারা বিটকয়েনের সাথে জড়িত আছি, যে এলন মাস্ক প্রথমে বলেছিল যে টেসলাতে তাদের বিটকয়েন দিয়ে লেনদেন করা যাবে, পরবর্তীতে সেখান থেকে সরে আসছে এনভায়রনমেন্টাল ইস্যু দেখায়। তো সেইটা যখন কনফ্লুয়েন্স হয়েছে এবং আপনারা যদি একটু বুদ্ধিমান হন, আপনারা যদি একটু অ্যানালাইসিস করে দেখবেন যে যেদিনই মার্কেটে এরকম একটা নিউওয়ার্ন আসলো যে টেসলা বা এলন মাস্ক যখন টুইট করলো সেদিনই কিন্তু এই বেয়ারিশ প্যাটার্নটা তৈরি হয়েছিল। তার মানে কি মার্কেট আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়েও বুঝাই দিচ্ছে যে এরকম একটা জোনে আপনার ফান্ডামেন্টাল নিউজও নিচের দিকে নিয়ে যাচ্ছে, টেকনিক্যাল অ্যানালাইসিসও নিচের দিকে নিয়ে যাচ্ছে। তো এখানে তো আপনার উল্টা দিকে ট্রেড নেওয়ার অর্থাৎ বাইরের দিকে ট্রেড নেওয়ার কোনো অপরচুনিটি নাই। এইখানে কি করতে হতো, যারা নিচ থেকে বায়ে ছিলেন, যারা এতদিন ধরে বায়ে ছিলেন, তাদের কিন্তু মার্কেট থেকে বের হয়ে আসতে হতো। এটা একটা আর্লি ইন্ডিকেশন যে মার্কেট প্রাইস নিচের দিকে যেতে পারে। তাহলে এরকম একটা জায়গায় যখন আমি জানি যে মার্কেটে এরকম সাইফার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, এখন কনসোলিডেটেড মার্কেটে যেতে পারে, তো আমি বললাম না প্রথম ভিডিও শুরুতে যে আমাদের লোভটাকে সংবরণ করতে হবে। আমরা এখানে কি মনে করছিলাম যে হ্যাঁ এটা 100K পর্যন্ত যাবে, যেতেই পারে 100K পর্যন্ত বিটকয়েনের প্রাইস, কিন্তু তার আগে যে একটু রিট্রেস দিবে, সেই রিট্রেস থেকে যে রিটেল ট্রেডার আছে তাদেরকে যে মার্কেট থেকে বের করে দিতে হবে, এটি হলো যারা ইনস্টিটিউশনাল ট্রেডার তাদের কাজ। তারা চায় না যে তাদের সাথে সাথে রিটেল ট্রেডারও সেই 100K পর্যন্ত যাক। সেই রিটেল ট্রেডার যারা ওভার লেভারেজ নিয়ে বা অনেক টাকা দিয়ে তারা ট্রেড ওপেন করে, তাদেরকে মার্কেট থেকে বের করে দেওয়াই হলো এই সমস্ত কারেকশন বা ইনস্টিটিউশনাল ট্রেডারদের উদ্দেশ্য। সরি। তো এখন আসি যে প্রাইসটা এখন এরকম একটা অবস্থায় রয়েছে। এখন আমার বিটকয়েন সম্পর্কে টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যেটাই আমি অ্যাকচুয়ালি ভিডিও শুরুতে বলার চেষ্টা করছিলাম যে বিটকয়েনের প্রাইস সামনে কি হতে পারে, বা টেকনিক্যালি যদি আমি দেখি যে সামনে কি আমাদের জন্য ওয়েট করছে। তো এরকম একটা পোস্ট আমি আমার ফেসবুক গ্রুপে দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে দুটা জিনিস এখন ফাইট করছে, একটা হলো ডেথ ক্রস আর একটা হলো উইক অফ অ্যাকুমুলেশন। তো এই ডেথ ক্রস এবং উইক অফ অ্যাকুমুলেশন কি, এটা যদি আমরা জানি তাহলে আমাদের জন্য মার্কেটটা বুঝতে সুবিধা হবে। তো সেটা আমি ফার্স্টে আলোচনা করে নিই যে ডেথ ক্রসটা কি। ডেথ ক্রস খুবই সিম্পল, আমরা মুভিং এভারেজ ক্রস ওভার জানি। এই ডেথ ক্রস হলো ওয়ান কাইন্ড অফ মুভিং এভারেজ। সেখানে দুটা মুভিং এভারেজ থাকে, একটা হলো 200 ডে মুভিং এভারেজ, একটা থেকে 50 ডে মুভিং এভারেজ। যখন 50 ডে মুভিং এভারেজ উপর থেকে নিচের দিকে ক্রস করে, অর্থাৎ যখন উপরের দিকে ছিল বুলিশ মোমেন্টামে, যখন এটা নিচের দিকে নেমে আসে তখন আমরা বলে থাকি এই জিনিসটাকে ডেথ ক্রস। তো আপনারা যারা মুভিং এভারেজের ভিডিও দেখেছেন তারা জানেন যে ডেথ ক্রস এখন থেকে আইডেন্টিফাই করা খুব ইজি আমাদের জন্য। চার্টের মধ্যে আমরা 200 ডে মুভিং এভারেজ এবং 50 ডে মুভিং এভারেজ বসাই দিলে যেখানে ক্রস হচ্ছে সেটাকে আমি বলতে পারি ডেথ ক্রস। মানে রেটটা 50 ডে মুভিং এভারেজ যখন উপর থেকে নিচের দিকে 200K ক্রস করছে সেটাকে বলে ডেথ ক্রস। সো ডেথ ক্রস একটা টেকনিক্যাল টার্ম যেটা আমাদের বিটকয়েন ওয়ার্ল্ডে অনেক ব্যবহৃত হচ্ছে, যে মার্কেট যেহেতু ডেথ ক্রসের মধ্যে আসে এই জন্য প্রাইস অনেক নিচের দিকে যেতে পারে এবং অনেক দিন বেয়ারিশ প্যাটার্নে থাকতে পারে। আমি চার্টে গিয়েও দেখাবো। বা ডেথ ক্রস জিনিসটা আমরা যারা আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিস শিখিয়েছি সেখানে কিন্তু আমি আপনাদের শিখিয়েছি যে ক্রস ওভার ঘটে থাকে। আর উইক অফ প্যাটার্ন একটা বলে একটা প্যাটার্ন আছে, প্রাইস সাইকেল আছে, যেটা হলো মার্কেটে অনেক ভালোভাবে কাজ করে। যেমন গোল্ড মার্কেটে কিন্তু উইক অফ প্যাটার্ন খুব ভালো কাজ করেছিল। আমি গোল্ড মার্কেটে চার্টে গিয়ে আপনাদেরকে একসময় এটা অ্যানালাইসিস করে দেখাবো যে গোল্ড মার্কেট থেকে কিন্তু আমরা এরকম উইক অফ প্যাটার্ন থেকে খুব ভালো ট্রেড অপরচুনিটি পেয়েছিলাম, বাট ওর মধ্যে আমি এখন আর যাচ্ছি না। তো উইক অফ প্যাটার্নটা কি, যখন কোনো কিছু স্ট্রংলি বেয়ারিশ মোমেন্টামে নেমে আসে নিচের দিকে, বা কোনো একটা স্টকের প্রাইস হঠাৎ করে অনেক বেশি ফল করে, বা যদি বিটকয়েনের প্রাইসের কথা চিন্তা করেন, বিটকয়েনের প্রাইস এরকম করে হঠাৎ করে নিচের দিকে ফল করে চলে আসছে, ফল করে আসার পরে এই যে উইক অফ প্যাটার্নটা, এই উইক অফ প্যাটার্ন হলো আপনার রিটেল যে ট্রেডারগুলোকে আছে তারা মার্কেট থেকে তাদেরকে ঝরায় দেয়। যেটা আপনাদেরকে আগেই বললাম যে ইনস্টিটিউশনাল ট্রেডাররা চায় যে তাদের কাছ থেকে রিটেল ট্রেডাররা যাতে বেনিফিটেড না হয়, কারণ এটা জিরো সাম গেম। সো আপনাদের রিটেল ট্রেডারদেরকে যদি এখান থেকে বের করে দেওয়া যায় তাহলে কিন্তু যারা ইনস্টিটিউশনাল ট্রেডার তারা যখন মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যাবে তখন কিন্তু তাদের বেশি প্রফিট হবে রাদার দেন আপনাদেরকে সাথে নিয়ে উপরের দিকে যাওয়া। তো এরকম উইক অফ প্যাটার্নটা হলো একটা ফেজ এ থাকে, এরা সাধারণত 5টা ফেজের মধ্যে দিয়ে যায়। তো ফেজ এ হলো প্রাইস নিচের দিকে নেমে আসবে, নিচের দিকে যখন এইভাবে নেমে আসে সেখানে একটা প্রাইমারি সাপোর্ট তৈরি হয়, একটা সেকেন্ডারি সাপোর্ট তৈরি হয়। সাপোর্ট কি সেটা আপনারা তো সবাই জানেন, যেখানে এসে প্রাইস বাধা খায়। এবং আপনাদেরকে আমি সহজভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স বের করা শিখিয়ে দিয়েছিলাম যে এই যে তির্যক লাইনগুলো থাকে, এই তির্যক লাইনগুলোকে যোগ করলে কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে পারি। তাহলে এই যে একটা তির্যক লাইন, এটা একটা সাপোর্ট, এই যে একটা তির্যক লাইন, এইগুলোকে যোগ করলে একটা সাপোর্ট তৈরি হচ্ছে। তাহলে এই যে ফেজ এ, এই ফেজ এতে হলো সে নিচের দিকে নেমে এসে ফেজ বিতে, নিচের দিকে তো নেমে আসলো ফেজ এতে, ফেজ বিতে এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স তৈরি হলো এই দুটার মাঝখানে ঘোরাঘুরি করতে থাকে, এটাকে বলে ফেজ বি।
ফেজ সিতে একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটে। ফেজ সিতে যেটা ঘটে যে সে করতে চায় কি, মনে করি এটা যদি বেয়ারিশ প্যাটার্ন হয় তাহলে নিচের দিকে হঠাৎ করে একটা ব্রেক হয়, মানে ফলস ব্রেক বলি এটাকে আমরা, যারা আমরা টেকনিক্যাল টার্মে, এই ফলস ব্রেকটাকে টেকনিক্যাল টার্মে বলে স্প্রিং পয়েন্ট। মানে উইক অফ প্যাটার্নে স্প্রিং পয়েন্টটা হলো এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে প্রাইসটা ঘোরাফেরা করছিল, যখন সেটাকে ব্রেক করে নিচের দিকে চলে যায়, একটা ফলস ব্রেক দিয়ে আবার উপরের দিকে স্ট্রংলি উঠে চলে আসে, তখন এই পয়েন্টটাকে আমরা বলি স্প্রিং। এর মানে হলো আপনি যদি একটু সেন্টিমেন্টালি মার্কেট চিন্তা করেন, এখানে সেন্টিমেন্টের অনেক সুন্দর একটা খেলা রয়েছে। যে মনে করেন উপরের দিকে যারা এখানে বাই করেছিল তারা যখন দেখতেছে প্রাইস নিচের দিকে নেমে যাচ্ছে, তারা কি করতেছে, আল্লাহ করতেছে যে প্রাইসটাকে একটু উপরের দিকে উঠা, আমি মার্কেট থেকে বের হয়ে যাবো, আমার লাভ করার দরকার নেই, ব্রেক ইভেন কিংবা স্মল লস নিয়ে বের হয়ে যাবো। কিন্তু মার্কেট কিন্তু উপরের দিকে উঠছে না, সে এখানে ঘোরাঘুরি করছে, তার পেশেন্সের পরীক্ষা নিচ্ছে। নিতে এখানে সে বারবার দেখাচ্ছে আমি উপরে যেতে চাই, 3বার এখানে উপরে যেতে চাইলো, কিন্তু তারপরেও সে উপরে যেতে পারলো না। এই যে নার্ভ, মার্কেট মানুষের যে ট্রেডারের নার্ভের সাথে খেলা করছে, এটাই হলো সেন্টিমেন্ট অ্যানালাইসিস। তারপরে করলে কি, হঠাৎ সে একবার নিচের দিকে জোরে নেমে যেতে থাকবে। তাহলে এইখানে যারা বাইয়ে ছিল তারা যখন দেখবে এটা আরও নিচের দিকে নেমে যাওয়ার চান্স আছে, তখন সে চিন্তা করবে যাক বাবা আমি কম লস নিয়ে বের হয়ে যায়, হয়তো এটা আরও নিচের দিকে অনেক দূর নেমে যেতে পারে। তো তারা যখন মার্কেট থেকে বের হয়ে যাবে, তার মানে কি হলো যে উপরের দিকে যারা এখানে বাই পজিশনে ছিল তারা আর নার্ভটাকে ধরে রাখতে পারলো না, যখন এই স্প্রিংয়ে একটা ফলস ব্রেক হলো। তো তারা মার্কেট থেকে বের হয়ে যাবে, যখন একটা হিউজ পরিমাণ কী করবে, ট্রেডাররা মার্কেট থেকে বের হয়ে যাবে, কারণ তারা আর লস নিতে চায় না, যে লসটা নিচ্ছে সেটা নিয়ে তারা বের হয়ে যায়। তখন মার্কেট হঠাৎ করে রিভার্স করে উপরের দিকে আবার ফেজ ডিতে আসে। ফেজ ডিতে যেটা করে, সে উপরের দিকে এসে এই যে ফার্স্ট যে সাপোর্টটাকে আছে সেখানে একবার টেস্ট করে, এবং ফেজ ইতে সে আবার সে বুল রানের মধ্যে চলে যায়। এখন এই জিনিসটা যেটা আমরাকে উইক অফ প্রাইস সাইকেল অ্যাকুমুলেশন বলি, সেই সেম জিনিসটা এখন আপনাদেরকে যেটা আমি শিখালাম, যে প্রাইস নিচের দিকে নেমে আসলো, তারপরে কনসোলিডেট করছে, তারপরে একটা ফলস ব্রেক দিয়ে নিচের দিকে যাবে, সেটাকে আমরা বলি স্প্রিং পয়েন্ট, এবং তারপর থেকে মার্কেট রিটার্ন করে এসে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে যদি সেটা অ্যাকুমুলেশন ফেজের মধ্যে দিয়ে যায়। তো সেম জিনিসটা যদি আমি একটু চার্টের মধ্যে দেখি, দেখেন বিটকয়েনের প্রাইসের ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী ঘটছে। সে উপর থেকে স্ট্রংভাবে নিচের দিকে নেমে আসছে, নিচের দিকে নেমে এসে এই একটা বাধার মধ্যে ঘোরাঘুরি করছে। এই দেখেন আমার ব্লু সাপোর্ট লাইনগুলো দাগানো আছে, চার্ট দেখে দেখতে পাচ্ছেন, এর মধ্যে সে ঘোরাঘুরি করছে, এর মধ্যে সে বারবার উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। এই দেখেন একবার টাচ করেছে, এই 2বার টাচ করেছে, আবার নিচে আসছে, ঠিক আছে। এখন অনেকেই বলছে যে এটা হলো স্প্রিং পয়েন্ট, হতে পারে এটা স্প্রিং পয়েন্ট না হওয়ার, মানে এটা স্প্রিং পয়েন্ট হতে পারে, কিন্তু আমি 100% বলতে পারি না যে দিস ইজ মাই স্প্রিং পয়েন্ট। কেননা এখানে তো ইনস্টিটিউশনাল ট্রেডাররা এখানে আপনার মার্কেট নিয়ন্ত্রণ করছে, আমি তো আর নিয়ন্ত্রণ করছি না। সো টেকনিক্যাল অ্যানালিসিস একটা ইন্ডিকেশন দিতে পারে যে এটা একটা স্প্রিং পয়েন্ট হতে পারে। আবার এটা স্প্রিং পয়েন্ট নাও হতে পারে, এটা একটা অ্যাকুমুলেশন ফেজও হতে পারে। হয়তো বা সে যেটা করতে পারে, আরেকটু এখানে ঘোরাঘুরি করে তারপরে সে আরেকটা মেজর নিচের দিকে যেতে পারে, ঠিক আছে। আমি যেটার জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি পার্সোনালি, সেটা হলো যে যদি এটা মার্কেট থেকে উপরের দিকে উঠে যায় তাহলে আমার কোনো আফসোস নাই, কারণ মার্কেট উপরের দিকে উঠে গেলে কী কাহিনিটা ঘটবে এখানে দেখেন। মার্কেট যদি উপরের দিকে উঠে যায় তাহলে এই ফেজ ডিতে সে কিন্তু একটা রিট্রেস দিবে। আমরা জানি যে যখন একটা স্ট্রং সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স ব্রেক করে উপরের দিকে উঠে, প্রাইস আবার ওই দিকে কিছুটা ব্যাক করে চলে আসে। যদি আমি মিসও করি অপরচুনিটি, মনে করেন ফর এক্সাম্পল যে প্রাইস কী করলো, এখান থেকে এটা স্প্রিং পয়েন্ট আমি ধরে নিলাম যে প্রাইস উপরের দিকে এভাবে উঠে চলে গেল, তারপর আমি এক্সপেক্ট করবো যে প্রাইসটা কিছুটা হলেও নিচের দিকে নেমে আসবে, নিচের দিকে এসে রিট্রেস করে এটাকে টেস্ট করে তারপর উপরের দিকে যাবে, তখন হয়তো আমি এরকম কোনো জায়গা থেকে বাই নেওয়ার চেষ্টা করব। বাট আমি মার্কেটে মানে ভয় পাবো না যে আমি মার্কেট থেকে অপরচুনিটি মিস করছি। যখনই আমি ফোমোর মধ্যে পড়বো, যে ফিয়ার অফ মিসিং অপরচুনিটি, তখনই আমি মার্কেটে লস করব। তো আমি ধৈর্য ধরে কী জন্য ওয়েট করছি, আমার পার্সোনাল ওপিনিয়ন হলো সে আরেকটু এখানে ঘোরাঘুরি করবে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলি, মার্কেটে কিন্তু ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। যারা এটাকে স্প্রিং পয়েন্ট বলছে বা এই যে একটা পিনবার, ঠিক আছে, এটা কিন্তু টেকনিক্যালি সব কিছুকে মিট করছে। দেখেন এটা একটা পিনবার, এখানে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স একটা ফলস ব্রেক দিয়েছে, এবং তারপরে এখানে মার্কেটে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। ডাইভারজেন্সটা কি, আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন যে এটা যদি আমাদের দুটো লো হয়, এবং এই লোর সাথে যদি আমরা এইখানকার যে ইন্ডিকেটারের লো রয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি এটা মার্কেটে ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। তার মানে ডেইলি চার্টে, এটা তো ডেইলি চার্টে কিন্তু মার্কেটে ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, মানে নিচের দিকে নেমে আসার সাথে সাথে। এখন ডাইভারজেন্সের সাথে সাথে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হলো হিডেন ডাইভারজেন্স। আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমি হিডেন ডাইভারজেন্সও ওই ডাইভারজেন্সের ভিডিওর মধ্যে শিখেছিলাম। তাহলে এখানে যদি দেখেন, এখানে কিন্তু আবার একটা হিডেন ডাইভারজেন্সও তৈরি হচ্ছে। কী করে? এই যে এটা দ্য ডাউন ট্রেন্ড, এবং ডাউন ট্রেন্ডে যদি আমি এই দুটা
মাথাকে লক্ষ্য করে দেখি, ঠিক আছে, এখানে একটা ছোট্ট হিডেন ডাইভারজেন্স তৈরি হচ্ছে। আমি আরও সুন্দর হিডেন ডাইভারজেন্সের জন্য ওয়েট করছি, কারণ যদি এখানে আরও সুন্দর একটা হিডেন ডাইভারজেন্স তৈরি হয় তাহলে সেটা হবে সেটা প্রাইসটা এই নিচের দিকে ব্রেক করে এসে নিচের দিকে নেমে আসতে পারে এরকম একটা জোনের মধ্যে, ঠিক আছে। হয়তো সেটা 20 পর্যন্ত নাও যেতে পারে। আমি ফার্স্ট বাইতে দেবো অ্যারাউন্ড 25 to 28 ডিপেন্ডিং অন সিচুয়েশন, মার্কেটে ওই সময় ফান্ডামেন্টাল নিউজ কী কিংবা টেকনিক্যাল অ্যানালিসিস কীভাবে ফলো করছে। বাট আমার কেন জানি মনে হচ্ছে যে প্রাইসটা নিচের দিকে যেতে পারে, আর যদি নিচের দিকে নাও যায় তাহলে আমার কোনো আফসোস নাই। তো নিচের দিকে যদি যায় তাহলে আমি 25 বা 25 থেকে তো আমি বাই নিব, আর 20-র কাছাকাছি আসলে আমি একটা বিগ ব্লাইন্ড বাই নিব, কারণ আমি যেহেতু ক্রিপ্টো মার্কেটের জন্য আমার সেন্টিমেন্ট হলো বেয়ারিশ, আমার ধারণা হলো এটা উপরের দিকে যেতে পারে, এই জন্য আমি হয়তো ওখান থেকে বাই নিব। বাট আমি আপনাদেরকে এখানে ক্রিপ্টো ট্রেডিংয়ের কোনো অ্যাডভাইস দিচ্ছি না, কোনো কিছু দিচ্ছি না। আমি জাস্ট এটা বোঝানো আপনাদেরকে চেষ্টা করছি যে আমরা যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করেছি বা আমরা যে টেকনিক্যাল অ্যানালাইসিস করি সেটা কিন্তু যে কোনো মার্কেটে কাজে লাগে। সেটা আমাদের বিটকয়েনের মার্কেটেও কাজে লাগতে পারে, ইথেরিয়ামের মার্কেটেও কাজে লাগতে পারে, স্টক মার্কেটে গুগল, অ্যাপেল, ফেসবুক যে কোনো স্টক মার্কেটের কিন্তু আপনার এই ইনস্ট্রুমেন্টগুলো একইভাবে কাজ করে। তো আমি এই জন্য বিটকয়েন সম্পর্কে আর বেশি কিছু বলবো না, কারণ বিটকয়েন সম্পর্কে বেশি কিছু বললে আপনারা ইনফ্লুয়েন্স হয়ে যাবেন। আর বিটকয়েন বাংলাদেশে বৈধ না বা বৈধ ট্রেডিং করা কি বৈধ না, এই নিয়েও অনেক কোয়েশ্চেন রয়েছে, অনেক রয়েছে। আমি প্রথম থেকে বলে থাকি যে ফার্স্ট যে জিনিসটা আপনাকে জানতে হবে, আপনি যে দেশে অবস্থান করছেন সেইখানে আপনার ট্রেডিং করা বৈধ কি বৈধ না। এখন বৈধ কি বৈধ না এই নিয়ে ভিডিও বানানো যায়, অনেকে আমাকে ভিডিও বানানোর জন্য বলেছেন, বাট আমি এটা অ্যান্সার দিব না। কেননা আমি বাংলাদেশে থাকি না, আমি থাকি বাইরে। আমি যে দেশে থাকি সেই দেশে আমার জন্য ট্রেডিং করা বৈধ, আমি আমার ব্যাংকের লিগ্যাল ট্রানজ্যাকশনের মাধ্যমে ট্রেডিং করি, সো দ্যাট ইজ আমার জন্য বৈধ। এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা বাংলাদেশিদের জন্য না, আমি এটা বানাচ্ছি পুরো ওয়ার্ল্ডে যারা বাংলা ভাষাভাষী রয়েছে তাদের জন্য। আমি জানি যে অনেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান, কানাডা এইসব কান্ট্রিতে রয়েছে যারা বড় বড় স্টক মার্কেটে ট্রেড করে বা ফরেক্স মার্কেটে ট্রেড করে বা ক্রিপ্টো মার্কেটে ট্রেড করে, তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা বানানো। এবং বাংলাদেশি কেউ যদি এই ভিডিওটা দেখে মনে করে থাকেন যে আমি বিটকয়েন মার্কেটে ট্রেড করার জন্য আপনাদেরকে ইনফ্লুয়েন্স করছি, নো। আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি যে যদি আপনারা প্রপার ওয়েতে ট্রেডিং করতে পারেন, অর্থাৎ আপনার কাছে যদি লিগ্যাল পেমেন্ট গেটওয়ে থাকে, আপনার যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে, আপনার যদি অন্য কোনো দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, কিংবা আপনার যদি থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে থাকে, যেমন অনেক ফ্রিল্যান্সার রয়েছে যাদের কাছে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়েতে ডলার রয়েছে, যারা ফ্রিল্যান্সিং করে তারা পেমেন্ট পায় ডলারে, তো তারা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে যেটা তাদের নামে আছে যে অ্যাকাউন্টটা, সেখান থেকে অন্য অ্যাকাউন্টে ডিপোজিট করে লিগ্যালভাবে ট্রেড করতে পারে। কিন্তু আমি ওই জিনিসগুলোর মধ্যে যাব না। আমি জাস্ট আপনাদেরকে বললাম যে বিটকয়েন যেটা হাইলি ভোলাটাইল একটা মার্কেট, সবাই মনে করে থাকে এটা হাইলি ভোলাটাইল মার্কেট, সেখানেও কিন্তু আপনার প্রাইস অ্যাকশন কিংবা আপনার যে টেকনিক্যাল অ্যানালিসিসগুলো রয়েছে সেগুলো কিন্তু মার্কেটে খুব ভালোভাবে কাজ করছে। আরেকটা যে জিনিস আমি বলতে চাই সেটা হলো যে আমাদের মধ্যে ধৈর্য শক্তিটা কম মিন আমরা যখন প্রাইস উপরের দিকে থাকে তখন কিনতে চাই, কারণ আমরা মনে করে থাকি যে আমি একটা হিউজ অপরচুনিটি মিস করে ফেললাম, যেটা আমি বললাম যে আমরা সেটাকে ফোমো বলে থাকি, যে ফিয়ার অফ মিসিং অপরচুনিটি। তার উল্টাটাও কিন্তু সত্যি, যখন মার্কেট একটা সুন্দর জায়গায় থাকে যেখান থেকে কেনাটা খুব লাভজনক, মানে প্রাইস যে আপনাকে এত সুন্দর সুন্দর জায়গা থেকে কেনার অপরচুনিটি দিচ্ছে, আপনারা কখন আফসোস করবেন জানেন? যখন প্রাইসটা উপরের দিকে উঠে যাবে। এখন বিটকয়েনের প্রাইস যদি 100K উপরে উঠে যায়, তখন আমি আবার এই ভিডিওটা একটা পোর্শন আপনাদেরকে দেখাবো যে আমি তো বলেছিলাম যে এরকম একটা জায়গা থেকে কেনার একটা ভালো অপরচুনিটি রয়েছে। তো যারা স্মার্ট ট্রেডার, যারা বুদ্ধিমান ট্রেডার, তারা এই ইন্ডিকেশনগুলো পাবেন। আবার আমি জানি অনেকে আছে যারা এই উপর থেকে কিনে এখন ধরা খেয়ে বসে আছে। সো সেই সমস্ত মানুষের কাছে আমার অ্যাডভাইস হলো, বা এনি চান্স আপনারা যদি ট্র্যাপ হয়ে বসেই থাকেন, যদি আপনারা হিউজ এখানে আপনারা রিস্ক নেন বলতে আপনারা যদি বড় লটের ট্রেড ওপেন করেন কিংবা আপনারা বেশি দামে আপনার বিটকয়েন কিনে থাকেন, অনেকগুলো বিটকয়েন কিনে থাকেন, তাহলে আপনাদের জন্য সাস্টেন করে একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ আপনাদেরকে ঝরানোর জন্য ইনস্টিটিউশনাল ট্রেডারগুলো এই কাজগুলো করছে। তো আলটিমেটলি আপনারা যদি সাস্টেন করতে না পারেন, তবে আমার সাজেশন থাকবে আপনারা যখন এটা একটু রিট্রেস হবে, কারণ আমার পার্সোনাল ওপিনিয়ন হলো বা আমার পার্সোনাল টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ হলো যে এটা কিছুটা উপরের দিকে যেতে পারে, কারণ মার্কেট আবার একটা বুলিশ সেন্টিমেন্ট ক্রিয়েট করতে পারে। সেই বুলিশ সেন্টিমেন্টে আপনারা যদি পারেন, তাহলে যদি মানে ব্রেক ইভেনে বের হতে পারেন নিচ থেকে কিনে উপরে থেকে বের, কারণ এই যতক্ষণ এই সাপোর্ট রেজিস্টের মধ্যে ঘোরাঘুরি করছে ততক্ষণ কিন্তু আপনি এই নিচের সাপোর্ট থেকে কিনতে পারেন, রেজিস্ট্যান্সে গিয়ে ছেড়ে দিতে পারেন, কিংবা উপরেও একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্স পর্যন্ত আপনার ইজিলি ধরে রাখতে পারেন, যেটা এখানে হলো 40, উপরে হলো 45 বা 50 পর্যন্ত আপনাদের যেতে পারে। এবং সেটাও কিন্তু আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়েই বুঝতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখিয়ে দিয়েছি যে যদি মনে করেন আজকের দিনে যদি আমি এখানে ফিবোনাচি টানি তাহলে কী হবে, এটা হলো আমার টপ, এটা হলো আমার বটম। দেখেন খুব সুন্দর করে কিন্তু সব লেভেলগুলো আপনার কাছে আইডেন্টিফাই হয়ে যাচ্ছে যে 50 লেভেলটা কোথায়। এই 50 লেভেলটা দেখেন, এই যে একটা সাপোর্ট যেখানে এসে বাদাকে উপরের দিকে উঠে গেছিলো, 50 লেভেলটা এইখানে। তার মানে কি, যে 45-এর কথা বললাম, 45-46 দিকে উপরের দিকে গেলে কিন্তু একটা বাধা রয়েছে। তো এই বাধাটা ভেঙে উপরের দিকে উঠতে হলে তাকে কষ্ট করতে হয়।
ঠিক আছে, আমি আপনাদেরকে সব কিছু দেখা দিচ্ছি কারণ এগুলো আপনারা জানেন, আপনাদেরকে আমি শিখিয়েছি। ঠিক আছে, তারপরেও মনে করেন যে না, আমরা এই টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করি না, কারণ এটা আমাদের ভুল যে আমরা মনে করে থাকি যে মার্কেটে ফান্ডামেন্টাল হয়তো বেশি কাজ করে। মার্কেটে সব কিছু কাজ করে, ফান্ডামেন্টাল নিউজও কাজ করে, সেন্টিমেন্টাল নিউজও কাজ করে এবং টেকনিক্যাল নিউজও কাজ করে। এখন ফান্ডামেন্টাল নিউজটা বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট ট্র্যাপ তৈরি করতে তৈরি হয়। আপনার যদি এখন বিবিসি, সিএনএন বা ব্লুমবার্গ এগুলো দেখেন, আপনি যতই সাবস্ক্রাইব মেম্বার হন না কেন, ঠিক আছে, আমি তো ব্লুমবার্গের সাবস্ক্রাইব মেম্বার, তাই না, আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে নিউজ ট্রেড হওয়ার সাথে সাথে, সেখানেও কিন্তু আমি দেখতে পাই যে মার্কেট মিস ইনফরমেশন দেয় আমাকে, মার্কেট থেকে বের হয়ে আসতে বলে। দেখবেন যে যখন উপরের দিকে ছিল বিটকয়েন, যখন এটা 55 বা 60 কাছাকাছি ছিল, তখন জেপি মর্গান বা বড় বড় যে ইনস্টিটিউশনাল ট্রেডার রয়েছে, তারা বলছে যে বিটকয়েনের প্রাইস এখন 60,000, এটা 100K চলে যাবে, 200K, 400K, অনেক উপরের দিকে চলে যেতে পারে। কিন্তু তারাই সেই জেপি মর্গানই আবার যখন প্রাইস নিচের দিকে নেমে আসতেছে, তখন বলতেছে এটা আবার 10,000 পর্যন্ত চলে যেতে পারে, মানে 15,000, 20,000 ক্রস করে আপনার 10,000 পর্যন্ত চলে যেতে পারে। এদের কাজ কি? এদের কাজ হলো মার্কেটে সেন্টিমেন্ট নিয়ে খেলা। ঠিক আছে, তারা করতে চায় কি, এই যে সমস্ত ট্রেডার উপরের দিকে কিনেছে, তারা তো মার্কেট এখন ধরা খেয়ে বসে আছে। তারা কোন ট্র্যাপের মধ্যে পড়েছে? তারা বুল ট্র্যাপের মধ্যে পড়েছে। তারা ওই যে বুলিশ রানের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। এখন তারা কতক্ষণ তাদের পেশেন্স ধরে রাখতে পারবে? তারা ওই পেশেন্সটা থেকে যাতে বের হয়ে আসে, তারা যাতে ধৈর্যচ্যুত হয়ে যায়, এই জন্য তারা এটাকে টেস্ট করে থাকে। নতুন ট্রেডার যারা, তাদেরকে আমি সাজেস্ট করি যে ভোলাটাইল মার্কেটে আপনারা ট্রেডিং করতে যাবেন না। ভোলাটাইল মার্কেটে আপনাদের অ্যাপ্রোচ হওয়া উচিত ইনভেস্টমেন্ট। ঠিক আছে, যেমন আমি তো হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং করি ফরেক্স মার্কেটে, তাই না, আমিও কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে এসে হাই ফ্রিকোয়েন্সি ট্রেড করছি না। হাই ফ্রিকোয়েন্সি ট্রেড থেকে তো আমি দূরে সরে আসছি। এখানে এসে আমি ট্রেডিংও খুব কম করি। ট্রেডিং একদম পারফেক্ট অপরচুনিটি না পেলে আমি ট্রেড করি না, খুব কম ট্রেড করি আমি। আপনারা যারা আমার পোর্টফোলিও জানেন, আমি বলি যে আমার পোর্টফোলিও হলো 80% হলো আমার ফরেক্স, 10% এবং 20%, মানে বাকি রেস্ট 20% রয়েছে, সেখানে আমার গ্লোবাল স্টক মার্কেট রয়েছে, সেখানে আমার ক্রিপ্টোকারেন্সি রয়েছে, সেখানে আমার রিয়েল এস্টেটের কিছু পোর্শন রয়েছে। সো আমার অ্যাডভাইসটা হলো, যারা নতুন টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছেন, তারা মনে করেন না যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক বস হয়ে গেছি এবং আমি সেই টেকনিক্যাল অ্যানালাইসিস করে মার্কেটে এই ট্রেডার, মানে এই হাই ভোলাটাইল মার্কেটে আমি টিকে থাকতে পারবো। খুবই টাফ, হ্যাঁ, হাই ভোলাটাইল মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করে টিকে থাকা খুব কষ্টকর। যেটা আমি অনেক দিন ধরে আমি বিটকয়েন ফলো করি, তো আমি তো ব্লকচেন ফলো করি, কারণ আমি ব্লকচেন ডেভেলপার। এবং আমার যে কোম্পানিটা ব্লক ভ্যালি, আপনারা দেখেছেন হয়তো যারা আমার ফেসবুকে আছেন, আমার একটা নতুন কোম্পানি খুলেছি সিঙ্গাপুরে, রেজিস্টার্ড কোম্পানি সিঙ্গাপুরে, ব্লক ভ্যালি। আমরা ব্লকচেন নিয়ে কাজ করে থাকি। তো এই আমার কোম্পানির কাজ হলো ব্লকচেন ডেভেলপ করা, মানে ব্লকচেন অ্যালগরিদম ডেভেলপ করা। সো আমি এই মার্কেট সম্পর্কে অনেক আগে থেকেই মানে জানি আর কি, ঠিক আছে। সো সেই জন্য আমি আপনাদেরকে বলছি, যারা নতুন ট্রেডার রয়েছেন, তারা এখানে আপনারা বেশি রিস্ক নিতে এসেন না। যদি আপনারা ট্রেডও নেন, তাহলে মানে ট্রেডিং যদি করেন, তাহলে আপনারা কম লটে ট্রেড করবেন। প্লিজ এই অ্যাডভাইসটা সবাই মানবেন। যারা, আমি বাংলাদেশি ট্রেডের কথা বলছি, আমি সব দেশের ট্রেডারের কথা বলছি। যারা ইউএসএ, কানাডাতে ট্রেড করছেন, আমি জানি যে প্রচুর লোক যারা নিজেরা ট্রেড করে, তারা বিটকয়েন কিংবা এই ক্রিপ্টো মার্কেটে খুব ভালো পরিমাণে ইনভেস্ট করেন। তাদের কাছে আমার অ্যাডভাইস হলো, আপনারা ট্রেডার হওয়ার চেষ্টা করেন না, বরং আপনারা ইনভেস্টার হন। ঠিক আছে, ইনভেস্টার বলতে আমি বুঝাচ্ছি, একটা এক্সাম্পল দিই, জাস্ট আমি এটা এক্সাম্পল দিয়ে শেষ করবো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। যে যদি আমরা বড় একজন ইনভেস্টারের নাম বলি, সে কে? জর্জ সোরাস করে কি, সে ঠিক করে নেয়, ফর এক্সাম্পল, সে কিন্তু S&P 500 কীভাবে ট্রেড করে, সে S&P 500 ট্রেড করে যে S&P 500 নিচে নামলে সে বাই করা শুরু করে, যে ধরে নেয় যে এখন নিচের দিকে নামছে, কারণ সে প্রথমে মার্কেট সেন্টিমেন্টটা বুঝে। মার্কেটে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ: মার্কেট সেন্টিমেন্ট, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন চার্ট যখন নিচের দিকে থাকে, তখন টেকনিক্যাল অ্যানালাইসিস তো নিচের দিকে শো করবে, কারণ ইন্ডিকেটারগুলো, এই যে ডেথ ক্রসগুলো, সেই ডেথ ক্রসগুলোকে বিয়ার মার্কেট শো করবেই। আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, ডেথ ক্রস কিন্তু এর আগেও অনেকবার ঘটেছিল। যদি আমরা এখানে, আমি একটু চার্টটাকে ছোটো করে নিই, আমি বের করে রেখেছিলাম আপনাদের সুবিধার জন্য, যে ডেথ ক্রস কিন্তু এখানেও ঘটেছিল, যে 2015-এও ঘটেছিল, তার আগেও বেশ কয়েকবার ডেথ ক্রস ঘটেছিল। ঠিক আছে, ওকে, জাস্ট আমি উইকলি চার্টে, এই দেখেন ডেথ ক্রস কিন্তু এর আগে বেশ কয়েকবার ঘটেছিল। আমি জাস্ট আপনারা চার্ট থেকে বের করে নিন, কারণ আমি আপনাদেরকে ডেথ ক্রস বের করা শিখিয়ে দিয়েছি। ডেথ ক্রস মানে হলো যখন 50টা উপর থেকে নিচে 20কে ক্রস করে, এবং যখন এই ডেথ ক্রসটা ঘটে, তখন মার্কেটে অনেক দিন বেয়ারিশ মোমেন্টাম থাকে। ফর এক্সাম্পল, আমি যদি 2017-এরটা দেখাতে পারতাম আপনাদেরকে, আমি জানি না এটা আছে কিনা আমার চার্টের মধ্যে। তো যাই হোক, আপনারা যদি ডেথ ক্রস, এই যেমন এই যে এটা ডেথ ক্রস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কি হচ্ছে, 50টা নিচের দিকে নেমে আসছে এই 200কে ক্রস করে। তার মানে এখানে অনেক দিন পর্যন্ত মার্কেট কিন্তু একটা বেয়ার মার্কেটে ছিল। সাধারণত ডেথ ক্রসের মধ্যে গেলে মার্কেট একটা বেয়ার মার্কেটের মধ্যে দিয়ে যায়। এই জন্য অনেকে বলতেছে, যেহেতু মার্কেটে ডেথ ক্রস তৈরি হয়েছে, এই জন্য এটা বেয়ার মার্কেটে থাকতে পারে। এইবার দেখেন, এখানেও একটা ডেথ ক্রস তৈরি হয়েছিল এবং তারপরে অনেক দিন এটা বেয়ার মার্কেটের মধ্যে ছিল। তো অনেকে বলতেছে যে বেয়ার মার্কেট যখন তৈরি হয়, তার আগে এই ডেথ ক্রসটা তৈরি হয়।
আবার অনেকে বলতেছে এটা একটা উইক অফ প্যাটার্নের মতো হচ্ছে, মানে এটা অ্যাকুমুলেশন হচ্ছে। এই জন্য আমি বলেছিলাম যে এখানে হয়তো দুটো জিনিসের মধ্যে ফাইট হচ্ছে, যে আপনার ডেথ ক্রসের মধ্যে এবং উইক অফ প্যাটার্নের মধ্যে। তো যাই হোক, আমি আবার ইনভেস্টারের কথাটায় ফিরে আসি। জোট সারস করে কি, যখন সে বুঝতে পারে মার্কেট বিয়ারিশ মোমেন্টামে চলে আসছে, যেমন ডেথ ক্রসের মাধ্যমে আমরা বুঝতে পারছি মার্কেট এখন বিয়ারিশ মোমেন্টামে চলে আসছে, তখন উনি অ্যানালাইসিস করে যে ফান্ডামেন্টাল নিউজগুলো কেমন, মানে মার্কেটে S&P 500 কি, S&P 500 হলো 500টা আমেরিকান বড় বড় কোম্পানির একটা কিউমুলেটিভ এভারেজ। তো তাই যদি হয়, তাহলে আমি দেখবো যে মার্কেট ইকোনমি কেমন এখন। ইউএস মার্কেট যদি এরকম হয় যে তাদের মার্কেট কন্ডিশন ভালো, কিন্তু মার্কেট নিজের দিকে রিটেস্ট করে আসতেছে, তার মানে হলো সেখানে মার্কেটে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, মানে মার্কেটে এন্টার করার মতো একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। আবার মার্কেটে যখন দেখবেন যে যখন মার্কেট ক্র্যাশ করে নিচের দিকে নেমে আসে, তখন অনেক ট্রেডার মার্কেট থেকে বের হয়ে যায়। কিন্তু যারা প্রফেশনাল ট্রেডার বা যারা ইনভেস্টার, তারা কিন্তু ওই ক্র্যাশের মোমেন্টেই মানি ইনপুট করে, মানি ইনজেক্ট করে, ওখান থেকে ট্রেড নেয়। ঠিক আছে, যেমন ধরেন আমি এখন ওত পেতে বসে আছি যে যত বেশি ক্র্যাশ করবো তত বেশি ইনভেস্ট করবো, কারণ আমি এখন ইনভেস্টের মুডে আছি। তো আমি ইনভেস্ট করে বসে থাকবো, কতদিনের জন্য বসে থাকবো, এটা 5 বছর 10 বছর হতে পারে, বা এটা 1 মাসের মধ্যে আমাকে প্রফিট দিতে পারে। কারণ বিটকয়েন যখন মুভ করে বা ব্লকচেন যখন মুভ করে, তখন হাইলি ভোলাটাইল, অনেক তাড়াতাড়ি তারা উপরের দিকে উঠে যায়। বাট আমি যখন ইনভেস্টার মুডে আছি, আমি যখন ট্রেডিং মুডে নাই, ইনভেস্টার মুডে আমাকে মেনে নিতে হবে যে আমাকে একটা লং টার্ম এটাকে রেখে দিতে হবে। তো আমি জর্জ সরোসের কাহিনী এই জন্য বললাম যে জর্জ সরোস সেম কাজটাই করে। প্রাইস যখন S&P 500 নিচের দিকে নেমে আসে, তখন সে নিচ থেকে কিনতে থাকে, নিচ থেকে কিনতে কিনতে সে যখন আবার প্রাইসটা উপরের দিকে উঠে যায়, কারণ সে জানে যে মার্কেট ইকোনমি উপরের দিকে যাবে, ইউএস মার্কেট ইকোনমি সে অ্যানালাইসিস করছে তো কন্টিনিউয়াসলি, এবং মার্কেট সেন্টিমেন্টটা যখন বুঝতে পারে যে আবার সে বুলিশ সেন্টিমেন্টটা ব্যাক করে আসছে, তার মানে হলো বুল যখন আবার একটা লেগ তৈরি করবে, একটা বুলিশ রান তৈরি করবে, তখন কিন্তু সেখান থেকে সে প্রফিট জেনারেট করতে পারবে। তাহলে সুবিধা যেটা ইনভেস্টার মুডে থাকা, সেটা হলো আপনাকে বেশি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় না, কারণ আপনি জানেন যে আপনার খালি চোখে বুঝতে পারতেছেন যে মার্কেট উপর থেকে নিচের দিকে নেমে আসছে, মানে ক্র্যাশ করছে। তো ক্র্যাশ করার মুহূর্তে আপনার কাজ হলো নিচ থেকে বাই করা, এবং যত নিচে যাবে তত আপনি বাই করতে পারেন। এবং সুবিধা সেটা হলো, আপনি যখন নিচ থেকে বাই করবেন, আপনার কাছে খেলা করার অপরচুনিটি অনেক বেশি থাকে। খেলা করার অপরচুনিটি বলতে, ফর এক্সাম্পল, আমি জাস্ট এখানে এক্সাম্পলের জন্য বলছি, মনে করেন আপনাকে বললো কেউ যে বিটকয়েন 100K পর্যন্ত যেতে পারে। এখন বিটকয়েনের দাম আছে হলো $33,000, ঠিক আছে। তাহলে মনে করেন যে কালকে সকালে বিটকয়েন নাই হয়ে গেল, মনে করেন আমি এখন একটা বিটকয়েন কিনলাম, কালকে সকালে বিটকয়েন নাই হয়ে গেল, তাহলে বিটকয়েনের প্রাইস কত হতে পারে? 0 হতে পারে। 0 অর্থ বেশি হবে না, তাহলে আমার ম্যাক্সিমাম লস হতে পারে 33,000, মানে 30,000 টাকা। কিন্তু মনে করেন এই জায়গা থেকে কালকে মার্কেট 100K পৌঁছে গেল, তাহলে আপনার লাভ কতটুকু হতে পারে? লাভ হতে পারে আপনার অ্যারাউন্ড 70K। তার মানে আপনি রিস্ক নিচ্ছেন 30, আর আপনার লাভ হওয়ার পসিবিলিটি আছে 70। আমি সবসময় আপনাদেরকে বলেছি, যেখানে আপনার রিস্ক কম লাভ বেশি, যেখানে রিস্ক রিওয়ার্ড রেশিও আপনার ফেভারে, সেখান থেকে ট্রেড নেওয়াটা আপনার জন্য বুদ্ধিমানের মতো কাজ। তো সেম জিনিসটা যখন মার্কেট প্রাইস 60 বা 55 ছিল, যখন সবাই বলতেছিল যে 60 থেকে প্রাইস এখন 100-এ যাবে, তো আমি তখন দেখলাম যে 60 থেকে 100-এ যেতে গেলে তখন সেখানে 40K মুভ করতে পারে, মানে আমার পসিবিলিটি আছে যে আমি এখানে 40,000 টাকা উইন করতে পারি। কিন্তু এটা যদি 0 হয়ে যায়, তাহলে আমার লস হওয়ার পসিবিলিটি আছে 60,000। কমন সেন্স। তো কেন আমি তাহলে 60,000 কিনবো? বরং আমি যদি একটু অপরচুনিটি পাই নিচ থেকে কেনার, তাহলে আমি সেখান থেকে কিনবো। আমি অনেককে বলেছিলাম যে যখন আপনার প্রাইস 42 অ্যারাউন্ডে পাবেন, সেখান থেকে কিনতে পারেন, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমার মনে হচ্ছিল যে এই যে বাধাটা রয়েছে 40 বা 42 দিকে, এই যে 40 দিকে আমার যে লাইনটা টানা ছিল, সেখান থেকে আপনারা বাই করতে পারেন। কিন্তু 40 এখানে এসে এত বড় মেজর নিউজ ছিল যে সেটা আরও বেশি ক্র্যাশ করে নিচের দিকে নেমে আসছে। কারণ এই একদিনে যারা আপনার মার্কেট ফলো করেছেন, তারা জানেন যে মার্কেট নিচের দিকে নেমে আসছে। ইভেন আমি 42 থেকে কিনবো বলে ওয়েট করছিলাম, বাট মার্কেট এত বেয়ারিশ মোমেন্টে আমি নিচের দিকে নেমে আসতেছিল, এবং তখন এত সেন্টিমেন্ট নেগেটিভ ছিল যে আমি ওখান থেকে কিনি নাই, বরং আমি ওয়েট করছি যে হয়তো এরকম কোনো একটা জায়গা থেকে আমার কিছু, অবশ্য আমি কিনেছি অলরেডি, জাস্ট বললাম যে আমি কিনেছি, কারণ আমার কেনা দেখে কেউ কিনবে না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। এবার আমি জানি যে প্রাইসটা আরও নিচের দিকে যেতে পারে, তখন আমি হয়তো আরও ভালো অপরচুনিটি পাবো কেনা। তো এটাই হলো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য, যে আপনারা যদি একটু বুদ্ধি খাটান মার্কেটে, তাহলে চোখ বন্ধ করে ট্রেড না নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালিসিস করেন এবং বুঝে বুঝে ট্রেড নেওয়ার চেষ্টা করেন। সেটা যে কোনো মার্কেটে কাজ করতে পারে, এবং যে কোনো স্টক মার্কেটের ক্ষেত্রেই এটা কাজ করতে পারে। তাহলে আজকে আমার যে ভিডিওটা আমি বানালাম, সেখানে আপনাদেরকে আমি দেখালাম যে আসলেই আমরা যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো শিখেছিলাম, মার্কেট ডাইভারজেন্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেই জিনিসগুলো কিন্তু আপনার মার্কেটে খুব ভালোভাবে কাজ করে। এবং আমি প্রমিস করলাম আপনাদের জন্য আমি অবশ্যই হারমোনিক প্যাটার্ন নিয়ে ভিডিও বানাবো, এটা আমার দায়িত্ব। আমি আপনাদেরকে এই ভিডিওগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবো সামনে। আর এখানে আমি ডেথ ক্রস এবং উইক অফ প্যাটার্ন, যেটা হলো আপনার বিটকয়েনের ক্ষেত্রে অনেক আপনারা ব্লগেও দেখতে পাবেন যে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সেগুলো নিয়ে একটু বোঝাই দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম।
তো সবাই ভালো থাকেন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর বড় করব না। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আপনারা লাইক দিয়েন কিংবা শেয়ার করেন, কারণ ইউটিউব অ্যালগোরিদমটা এরকম যে লাইক শেয়ার দিলে বা কমেন্ট করলে এটা হয়তো অনেক মানুষের কাছে পৌঁছায়। আর বিটকয়েনটা আমি চাচ্ছি যে এটা অনেক মানুষের কাছে পৌঁছাক, এই কারণে পৌঁছাক কারণ এটাতে সুবিধা যেটা হবে, যারা বাংলাদেশের ট্রেডাররা ধরা খায়, নট অনলি বাংলাদেশ, যারা ওয়ার্ল্ড ওয়াইড ট্রেডাররা ধরা খায়, আমি চাই না তারা ধরা খাক। আমার এই ভিডিও সিরিজটা বানানোর উদ্দেশ্যই হলো যে কিছু মানুষের চক্রান্তে পড়ে যাতে আপনারা টাকাটা নষ্ট না করেন। আমি সবসময় বলে থাকি যে নো ট্রেড ইজ বেটার দেন, মানে নো ট্রেড কিন্তু একটা ওয়ান টাইপ অফ ট্রেড। আপনি খারাপ ট্রেড নেওয়ার থেকে, ব্যাড ট্রেড নেওয়ার থেকে নো ট্রেড কিন্তু অনেক ভালো একটা অপশান। আপনাকে কে বলছে যে আপনাকে এখন ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করতেই হবে? না, আপনি যদি দেখেন যে এই মার্কেট সম্পর্কে আপনি জানেন না, এখান থেকে দূরে থাকেন। অনেক অপরচুনিটি আছে, অনেক কিছু থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন। আপনি পড়াশোনা করেছেন, আপনি ডে টু ডে জব করতে পারেন, আপনি জমি জমা কিনতে পারেন, আপনার অনেক অপশান আপনার হাতে খোলা রয়েছে। আপনাকে যে ক্রিপ্টো মার্কেটে আসতে হবে তা না। এই ভিডিও বানানোর উদ্দেশ্য আমি ক্লিয়ার করে বলছি যে আপনাদের ক্রিপ্টো মার্কেটে আনার উদ্দেশ্য আমার না। আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যদি আপনি মার্কেটে এসে পড়েই থাকেন তাহলে আপনি অবশ্যই যাতে টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে একটু হলেও কাজে লাগান, কারণ এই জিনিসগুলো আমি অলরেডি আপনাদেরকে শিখে দিয়েছি, ব্লাইন্ডলি ইনভেস্ট না করে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। সবার সাথে আবার দেখাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম।